সমস্ত শ্রোতা বন্ধুদের গল্প কবিতার আসরে স্বাগত জানাই। আজ আপনাদের শোনাব শ্রী নীলাঞ্জন চট্টোপাধ্যায়ের লেখা গল্প নীল মুখোশ এর দ্বিতীয় পর্ব। গল্প পাঠ ভালো লাগলে একটা লাইক দিয়ে শেয়ার করবেন, কমেন্ট করবেন। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, যারা এখনও এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন, যাতে করে এই চ্যানেলে কোনো গল্প বা উপন্যাস আপলোড হলে আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। নমস্কার। দেবব্রত সান্যাল বললেন, আমার জীবনের অধিকাংশ সময়টা তো বাইরে বাইরে কেটেছে, কাজের মধ্যে, ব্যস্ততার মধ্যে। তনুকে মানুষ করতে পেরে আমার স্ত্রীর একাকিত্ব পুরোপুরি কেটেছিল। হলদিয়া, বিহার, অসম, বোম্বাই অনেক জায়গায় চাকরি করতে হয়েছে আমাকে। আমার ফ্যামিলিও আমার সঙ্গে সঙ্গে থেকেছে, যখন যে শহরেই থেকেছি। সব থেকে ভালো স্কুলে পড়িয়েছি তনুকে। তারপর যখন কলকাতায় এসেছি, তখনও ওর পড়াশুনোর ব্যাপারে কোনো ত্রুটি রাখিনি। কিন্তু তাতেও লাভ কিছু হলো না। যেভাবে মানুষ করতে চেয়েছিলাম সেভাবে হয়নি তনু। সবই আমাদের কপাল, ওর কপাল। এখন কি পড়াশুনো করতো? আমি চেয়েছিলাম ও মেডিকেল প্রফেশনে যাক, সেজন্য বেস্ট এডুকেশন দেওয়ার ব্যাপারে কোনো ত্রুটি রাখিনি। কিন্তু জয়েন্ট এন্ট্রেন্সে পারল কোথায়? কোনো র্যাঙ্কই পেল না। ফলে ইংরাজিতে অনার্স নিয়ে খুব সাধারণ কলেজে। আপনার স্ত্রী 3 বছর আগে হঠাৎ অ্যাটাকে। তিনি যতদিন ছিলেন ততদিন তনুকে চোখে চোখে রাখতেন, কিন্তু উনি চলে যাবার পর তনু আরও স্বেচ্ছাচারী হয়ে উঠল। আমার পক্ষে কি একজন উঠতি বয়সের মেয়েকে সবসময় চোখে চোখে রাখা সম্ভব? ঠিক বুঝতে পারছি না। একটু পরিষ্কার করে। আপনি এই কেসের তদন্ত করছেন, আপনার কাছে কিছু লুকোনোর ঠিক হবে না। তনুশ্রী ওয়াজ এ স্পয়েলড চাইল্ড। কেন যে এরকম হলো বুঝিনি। ভেবে ভেবে কোনো কুলকিনারা পায়নি। বিপথে চলে গিয়েছিল মেয়েটা। ওকে ঘিরে আমার সব স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছিল ও নিজেই। আবার আবেগে কাঁপছিল দেবব্রতর গলা। নিজেকে সামলে নেওয়ার জন্যেই থামলেন। গুম হয়ে রইলেন কিছুক্ষণ। রাজীব চুপচাপ বসেছিল। দেবব্রত নিজেকে যাতে সংযত করে নিতে পারেন সে ব্যাপারে সময় দিচ্ছিল ওকে। আই এম সরি মিস্টার মিত্র, দেবব্রত বললেন। নো মেনশন প্লিজ। আবার বলছি, আমি আপনার মনের অবস্থা বুঝতে পারছি। সেক্ষেত্রে বাকি কথাগুলো শোনার জন্য আমি না হয় অন্য একদিন। না না, ইটস অল রাইট। আমি চাই কালপ্রিট দ্রুত ধরা পড়ুক, আর সে ব্যাপারে আমার সাহায্য আপনার কাজে লাগলে আমার নিজের মনে কিছুটা শান্তি আসবে। ইতিমধ্যে সেই বৃদ্ধ কাজের লোকটি চা নিয়ে এলো, চা এবং বিস্কুট। একটু চা খান, দেবব্রত বললেন। কাঁচের প্লেট থেকে একটা বিস্কুট তুলে নিল রাজীব, চায়ে চুমুক দিল। দেবব্রতর হাতেও চায়ের কাপ। তনুশ্রী বিপদে চলে গিয়েছিল বলতে আপনি কি ঠিক মনে করেন? 20-22 বছরের একটি ছেলে কিংবা মেয়ে বিপথে চলে যাওয়া বলতে যা বোঝায় তাই। আমাদের কথা শুনতো না, নিজের ইচ্ছে মতো বাইরে যেত, বাড়ি ফিরত। পড়াশুনোতে একেবারেই মন ছিল না। ফাইনাল বিএ পরীক্ষায় অনার্স রাখতেই পারল না। ফলে এমএ পড়াও হলো না ওর। আমাকে বলল,
জার্নালিজম পড়বে, তাতেই রাজি হলাম। কিন্তু সেটাই বা মন দিয়ে পড়ল কোথায়? শুধু বয়ফ্রেন্ডদের সঙ্গে ঘুরে বেড়াতো। তনুশ্রীর বয়ফ্রেন্ডদের মধ্যে বিশেষ কারো নাম? আসলে যতদিন আমার স্ত্রী বেঁচে ছিলেন চোখে চোখে রাখতেন, সঙ্গ দিতেন। দে ওয়্যার গুড ফ্রেন্ডস, আই শুড সে। কিন্তু আমার স্ত্রী মারা যাবার পর মেয়েটা খুব একা হয়ে গিয়েছিল, বুঝতে পারতাম। কিন্তু উঠতি বয়সের একটি মেয়েকে আমি আর কতটা কোম্পানি দেব? আর আমার কোম্পানিতে ও সন্তুষ্টই বা থাকবে কেন? নিজের ভাইজি, এভাবে বলা উচিত হবে না, তবুও বলছি, কারণ আপনার তদন্তের যাতে সুবিধে হয় সেটাই আমার দেখা উচিত। তনুকে দেখতে ছিল খুবই সুন্দরী, ছোটবেলা থেকে কনভেন্টে পড়া মেয়ে। এসব ক্ষেত্রে বারমুখো মেয়েদের যা হয়। অনেক বয়ফ্রেন্ড জুটে গেল তনুর, সেও তাদের কোম্পানি খুব এনজয় করত। ওর বন্ধুদের কথা ও কি আপনার সঙ্গে আলোচনা করত? কোনো দিন করেনি, তবে আমি বুঝতে পারতাম কিভাবে। বয়ফ্রেন্ডদের অজস্র ফোন আসতো। আমি পছন্দ করতাম না, ওকে অনেক বোঝাবার চেষ্টা করেছি, কিন্তু দিন দিন কী রকম ডেসপারেট হয়ে উঠছিল। মেয়েটা আমার কথা শুনতো না। একদিন তো একটা কেলেঙ্কারি করে বসলো। থামলেন দেবব্রত, রাজীবের দিকে তাকালেন, যেন কথাটা বলা উচিত হবেই কি না এটাই ভাবছিলেন। কেলেঙ্কারি? হ্যাঁ, থাক সে কথা। যাকে নিয়ে ব্যাপারটা ঘটেছিল সেই যখন চলে গেছে তখন আর। প্লিজ মিস্টার সান্যাল, সব কিছু জানলে আমার সুবিধে হবে। কপালে চিন্তার ভাঁজ। দেবব্রত ভাবছিলেন। ইতিমধ্যে আরও একটা সিগারেট ধরিয়েছেন, 555-এর প্যাকেট। রাজীব দেখল। 3 মাস না 4 মাসই হবে। একদিন অনেক রাত হয়ে গেল, তবুও তনু ফিরছিল না। ইউনিভার্সিটি যাবার নাম করে দুপুরে বেরিয়েছিল, তারপর আর ফেরার নাম নেই। কি করা যায় ভাবছি, এমন সময় 9টা নাগাদ একটা ফোন পেলাম থানা থেকে। ওসি নিজেই করেছিলেন ফোনটা। সন্ধ্যের পর ময়দানের অন্ধকারে একটা ট্যাক্সির মধ্যে তনু তার বয়ফ্রেন্ডের সঙ্গে ধরা পড়েছে পুলিশের হাতে। বড় চাকরি করার সূত্রে পুলিশের ওপর মহলে আমার ভালোই জানাশোনা। যেমন আপনাদের ডিসি, ডিডি ক্রাইম, নবারুণ। ও আমার বিশেষ বন্ধু। জানি, রাজীব বলল। ডিসি ক্রাইমকে ফোনে যোগাযোগ করলাম, ওদের ছেড়ে দিল পুলিশ। কিন্তু পুলিশ জানলো কিভাবে যে তনুশ্রী আপনারই ভাইজি? কি করার? এবার ক্ষীণ হাসলেন দেবব্রত, বিষণ্ণতার হাসি। ঠেকায় পড়লে যা হয়। পুলিশের কাছে আমার নাম করেছিল। রিটায়ার করলেও আমার চাকরিটার রেফারেন্স দিলে এখনও কাজ হয়। যে বন্ধুটির সঙ্গে ধরা পড়েছিল তার নাম কি? নীলোৎপল সেনগুপ্ত। ছেলেটির পরিচয় জানেন? জানার প্রয়োজন বোধ করিনি। শুধু এই ছেলেটির নয়, আর একজনের সঙ্গেও ওর খুব দহরম মহরম ছিল। কি নাম? সৌমিত্র দত্ত। তনুর মুখে শুনেছিলাম কম্পিউটার ইঞ্জিনিয়ার। আসলে জানি না কি, একটা দুশ্চরিত্র, লম্পটও হতে পারে। এর নামটা জানি, কারণ তনু আমাকে বলেছিল ওকে বিয়ে করবে। বিয়ে? হ্যাঁ,
সিগারেট শেষ হয়ে গেছে, তাই অ্যাস্ট্রিতে গুজে দিলেন। তারপর গুম হয়ে গেলেন দেবব্রত। রাজীব সময় নিচ্ছিল। দুহাতে মুখ ঢাকলেন দেবব্রত। সেভাবে বসে রইলেন কিছুক্ষণ। তারপর বললেন কীরকম ধরা গলায়, সেই দিন প্রথম আমি মেয়েটার গায়ে হাত তুলেছিলাম যখন ও বলল যে সৌমিত্রকে বিয়ে করবে। তখন আমি আর নিজেকে সংযত করতে পারিনি। একটা চড় কষিয়েছিলাম ওর গালে। খুব চেঁচামেচি হয়েছিল সেদিন। তনু কান্নাকাটি করেছিল খুব, কাঁদতে কাঁদতে বলেছিল কোনো কথা শুনবে না, সৌমিত্রকে বিয়ে করতেই হবে ওকে, এছাড়া নাকি ওর কোনো উপায় নেই। কতদিন আগের ঘটনা? দিন 15 আগের। আপনি কি বলেছিলেন? আমি বলেছিলাম যে এভাবে যদি নিজের জীবনটা নষ্ট করতে চায় ও, আত্মীয় স্বজন ও সমাজের কাছে আমাকে ছোট করতে চায়, তাহলে আমি কোনো সম্পর্ক রাখবো না ওর সঙ্গে। তখন কি প্রতিক্রিয়া করেছিল তনুশ্রীর? মেয়েটা যে কি প্রচণ্ড জেদি আর একগুঁয়ে হয়ে উঠেছিল সেদিনই বুঝেছিলাম। আমাকে জানিয়েছিল ও সিদ্ধান্ত থেকে এক চুল নড়বে না। বারবার বলেছিল সৌমিত্রকে বিয়ে করা ছাড়া ওর কোনো অল্টারনেটিভ নেই। এর মানে কি হতে পারে আমি বুঝতে পারিনি, তবে একটা সন্দেহ আমার মনে হয়েছিল। তনুশ্রী খুন হওয়ার দিন নাকি সৌমিত্র দত্ত নামে সেই লোকটি হোটেলের ঘর বুক করেছিল এবং ওরই ডাকে তনুশ্রী সেখানে গিয়েছিল। এ ব্যাপারে আপনি কিছু জানেন? আমি কিছু জানি না। ওই দিন আমি সকালেই বেরিয়ে যাই, ফিরি রাত করে। এসে শুনি তনু ফেরেনি তখনও। আবার হয়তো কোনো ফ্যাসাদে পড়েছে ভেবে নবারুণকে ফোন করি। হাতের কাছে ওরই ফোন নাম্বারটা পেয়ে যায়। নবারুণ আমাকে থানায় আসতে বলে। তারপর 2 হাতে মুখ ঢাকেন দেবব্রত। রাজীবকে কিছুক্ষণ অপেক্ষা করতে হলো। তারপর আবার দেবব্রত নিজেকে গুছিয়ে নিয়ে তার দিকে তাকালে রাজীব বিনীতভাবে জিজ্ঞাসা করে, যদি কিছু মনে না করেন, সেদিন আপনি কোথায় গিয়েছিলেন? কদিন ধরেই অশান্তি চলছিল বাড়িতে। তনু কীরকম উদ্ধত আর অচেনা হয়ে উঠেছিল আমার কাছে। আমার মন মেজাজ ভালো ছিল না, তাই মাছ ধরতে চলে যাই আমার এক পুরনো বন্ধুর বাগান বাড়িতে, বারুইপুরে। বারুইপুরের বাগান বাড়িতে? হ্যাঁ, ঠিক বারুইপুর প্রপার নয়, একটু ভেতর দিকে, ভূষণপুর নামে এক গ্রামে। ওখানে আমার এক বন্ধু থাকে। কি নাম? রজত শুভ্র দত্ত। একই চাকরি করতাম, প্রায়ই একসঙ্গে অবসরও নিয়েছি। ওর সঙ্গে আমার এখনও যোগাযোগ আছে। রজত জমিদার পরিবারের ছেলে। ওদের বাগান বাড়িতে আমি আগেও গেছি, পুকুরে মাছ ধরেছি। মনের দিক থেকে একটু চাঙ্গা হওয়ার জন্য সেদিন ওখানে গিয়েছিলাম। কিন্তু ফিরে এসে যা শুনতে হলো, দেখতে হলো। থামলেন দেবব্রত। তারপর অস্ফুটে বললেন, সবই আমার কপাল, আমার জীবনে শান্তি নেই। রাজীবকে এবার যেতে হবে। চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো সে। তারপর জিজ্ঞাসা করল, আপনি কি অভিনয় করতেন? অভিনয়? প্রসঙ্গটা ধরতেই পারলেন না দেবব্রত। দেয়ালে ওই ফটো নিশ্চয়ই আপনার? ও, বুঝেছি। দেওয়ালে ঝোলানো ফটোর দিকে একবার তাকিয়ে বললেন দেবব্রত, সেভাবে কোনো দিন অভিনয় করিনি, তবে শখ ছিল। অফিসের রিক্রিয়েশন ক্লাবের নাটকে
দু একবার তারই ফটো। ওসব অনেক দিন হয়ে গেছে। 82-তে চন্দ্রগুপ্ত নাটকে চাণক্যের রোলে অভিনয় করেছিলাম। 85-এ শাহজাহান নাটকে আওরঙ্গজেব। দোজ ডেজ আর গন মিস্টার মিত্র, যেন দীর্ঘশ্বাস ছাড়লেন দেবব্রত। এখন আমার জীবন হলো সেই এলিয়েটের কবিতার মতো, দিস ইজ দ্য ডেড ল্যান্ড, দিস ইজ দ্য ক্যাকটাস ল্যান্ড। প্রৌঢ় এই ভদ্রলোকটির জন্য সত্যিই বেশ দুঃখ হচ্ছিল রাজীবের। সব পেয়েছেন উনি, অর্থ, পদমর্যাদা, সচ্ছলতা, কিন্তু মানুষের সুন্দরভাবে বাঁচতে হলে যেটা আগে প্রয়োজন, শান্তি, সেটারই একান্ত অভাব দেবব্রত সান্যালের জীবনে। বাড়ির ভেতর থেকে বেরিয়ে লনে পা রেখেছে রাজীব। লন পেরোলে রাস্তা দেখল একজন মাঝবয়সী কাজের লোক আসছে। কোনো কারণে বাড়ির বাইরে যেতে হয়েছিল ওকে। লোকটা সসম্ভ্রমে রাজীবকে রাস্তা ছেড়ে একপাশে সরে দাঁড়িয়েছে। পরনে পায়জামা এবং সাবানে কাঁচা শার্ট। রাজীব লোকটার দিকে তাকিয়ে মৃদু হাসল। কি নাম আপনার? শশধর স্যার। নমস্কারের ভঙ্গিতে কপালে হাত ঠেকালো। আপনি ছাড়া এই বাড়িতে আর কোনো কাজের লোক আছে? ঠিকে ঝি আছে একজন, সকাল আর বিকেল দুবেলা আসে। কতদিন আছেন আপনি এ বাড়িতে? অনেক দিন থেকে, সেই সাহেব যখন হলদিয়ায় ছিলেন। আমার জন্ম মেদিনীপুর, আর নিজের বলতে কেউ নেই। আচ্ছা, তনুশ্রী মানে এ বাড়ির দিদিমণিকে আপনি তাহলে ছোট থেকে দেখেছেন? শুধু দেখছি না, আমার হাতের রান্না খুব পছন্দ ছিল দিদিমণির, বায়নাও আমার ওপর করত খুব। গলা বোধহয় ধরে এলো শশধরের, চোখও ছলছল করছিল। একটা প্রশ্ন করব আপনাকে, ভেবে চিনতে উত্তর দেবেন। পরশুদিন দিদিমণি কটার সময় বাড়ি থেকে বেরিয়েছিলেন? পরশুদিন, ভাবতে চেষ্টা করলো শশধর। বিকেল 4:30 নাগাদ। বেরোবার আগে কি দিদিমণির কোনো ফোন এসেছিল? হ্যাঁ, এসেছিল। আমি তো ধরেছিলাম ফোনটা দুপুরবেলা। কে ফোন করেছিল? কি নাম বলেছিল? বলেছিল সৌমিত্র দত্ত। উনি প্রায় ফোন করতেন দিদিমণিকে। ফোনটা পাওয়ার পর দিদিমণি কি কিছু বলেছিল আপনাকে? খুব ব্যস্ত হয়ে পড়েছিল। বাড়িতে থাকলে খাওয়া দাওয়ার পর দুপুরে একটু গড়িয়ে নিত দিদিমণি। পরশুদিন শুলোই না, সোফায় বসে আকাশ পাতাল ভাবছিল। মাঝে মাঝে একটা পত্রিকার পাতা উল্টাচ্ছিল। আমি জিজ্ঞাসা করেছিলাম, শোবে না দিদিমণি? বলেছিল, না গো শশধরদা, আমাকে বেরোতে হবে। তারপর বিকেল হলে সেজে গুজে বেরিয়ে গিয়েছিল। বেরোবার সময় বলেছিল, কাকামণি তো বারুইপুর গেছেন, ফিরতে রাত হবে, আমি রাত 8টার মধ্যেই ফিরে আসব। সেই যে আমাদের শেষ দেখা, তা কী করে বুঝবো? আবার গলা ধরে এলো শশধরের। রাজীব, চলি বলে রাস্তায় নামলো। সে পুলিশের গাড়িতে আসেনি, নিজের মোটর বাইকে এসেছে। বাইকে স্টার্ট দিল রাজীব। রোদে পুড়ে যাচ্ছে শহর। নিজের অফিসে এসে কিছুক্ষণ পাখার নিচে রাজীব স্থির হয়ে বসে থাকলো। তারপর এক কাপ চা আনালো, একটা এনভেলাপ, ওপরে লেখা ফ্রম পি দাস, অফিসার ইনচার্জ। খামটা খুলল রাজীব। ময়নাতদন্তের রিপোর্টের কপি। ডাক্তারি পরিভাষায় অনেক কিছু লেখা। মূল কথা হলো, গলায় ফাঁস লেগে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হয়েছে তনুশ্রী সান্যালের।
মৃত্যুর সময় সন্ধে 6টা থেকে 6:30টার মধ্যে। রিপোর্টের শেষ দিকটা পড়ে চমকে উঠল রাজীব। দ্য ডিজিজড ওয়াজ ফাউন্ড প্রেগন্যান্ট। শি ওয়াজ ক্যারিং ফর নিয়ারলি 2 months। 17/10 লর্ড সিডনা রোড। ঠিকানাটা খুঁজে পেতে খুব একটা অসুবিধে হলো না। হলুদ রঙের ছিমছাম দোতলা বাড়ি, সেই বাড়ির দরজার ওপরে সাইনবোর্ড, নিও কম্পিউটার। রাজীব এখন নাগরিক পোশাকে, অসীমও আছে, সেও তাই। দরজা খোলাই ছিল। ভেতরে ঢুকে স্বল্প পরিসরের রিসেপশন। একজন সুশ্রী মহিলা, সামনে একটা টেবিলে রেজিস্টার, দুটো ফোন, নীল প্লাস্টিক চেয়ারে বসে আছেন মহিলা। মিস্টার সৌমিত্র দত্ত কি এখানেই? জিজ্ঞাসা করল রাজীব। দোতলায় উঠে ডান দিকে, রিন রিন স্বরে উত্তর। তার আগে স্যার, রেজিস্টারে আপনাদের নাম এবং ঠিকানা লিখে যাবেন। আমরা লালবাজার থেকে আসছি। আচ্ছা, মহিলা তাড়াতাড়ি বলল। তাহলে দোতলায় উঠে যান, তিনি আছেন। দোতলায় উঠে ডান দিকের ঘরে ঢুকে একজন ঝাঁ চকচকে বেশ রূপবান যুবককে দেখতে পেল ওরা। অত্যাধিক ফর্সা হওয়ার কারণে মুখে রক্তিম আভা, এক মাথা ঘন কোঁকড়া চুল, কানের দুপাশে মোটা জুলফি, হালকা হলুদ স্পোর্টস গেঞ্জি পরনে, বেশ নায়কোচিত চেহারা। টেবিলে একরাশ ফাইল, কাগজপত্র ছড়ানো, একটা কম্পিউটার। সেই কম্পিউটারেই মনোযোগ দিয়ে কাজ করছিল যুবক। ওরা দুজন ঢুকতে মুখ তুলে তাকালো, দু চোখে প্রশ্ন। আমি ইন্সপেক্টর রাজীব মিত্র। পকেট থেকে আইডেন্টিটি কার্ড বার করে মেলে ধরল। ইনি অসীম দাস, SI, লালবাজার থেকে আসছি। মুহূর্তে যুবকের মুখের চেহারা বদলে গেল। ভূষণ। টেবিলের উল্টো দিকে দুটো চেয়ারের দিকে ইঙ্গিত করল যুবক। সামনের দিকে ঝুঁকে এলো। বলুন, কি ব্যাপার? আপনার নাম সৌমিত্র দত্ত? শুরু করলো রাজীব। হ্যাঁ। কম্পিউটার অফ করে দিল সৌমিত্র। এখন ছোট্ট নীল পর্দায় শুধু একটা বাঘের ছবি। এই অফিস আপনার? হ্যাঁ, ছোট অফিস, মাত্র 2 বছর হলো চালু করেছি। আমি কম্পিউটার ইঞ্জিনিয়ার ফ্রম যাদবপুর ইউনিভার্সিটি। আর কি জানতে চান বলুন? রাজীব এই লক্ষণটা জানে। ভেতরে ভেতরে রীতিমতো ঘাবড়ে গেছে, তাই একটু বেশি মাত্রায় সপ্রতিভ হওয়ার চেষ্টা। সেই মুহূর্তে ঘরে ঢুকলো একজন মহিলা। জিন্স ট্রাউজার, টকটকে লাল রঙের টপ, বয়কাট চুল, ঠোঁটে গাঢ় লিপ গ্লস। ওদের দুজনের দিকে একবার আলতো করে তাকালো। স্যার, এনরন ইন্ডাস্ট্রিজের যে সার্ভে রিপোর্ট দিয়েছে তাতে কয়েকটা ফিগারেটিভ গ্যাপ। হাত তুলে সৌমিত্র থামিয়ে দিল মহিলাকে। আমি এখন এদের সঙ্গে একটু ব্যস্ত আছি, পরে ডাকবো আপনাকে। ওকে স্যার। থমকে গেল মহিলা, দ্রুত বেরিয়ে গেল ঘর থেকে। চা কিংবা কফি? রাজীবের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল সৌমিত্র। নো থ্যাঙ্কস, রাজীব জানালো। অসীমও না সূচক ঘাড় নাড়ল। আচ্ছা মিস্টার দত্ত, আপনার এই নিও কম্পিউটার ফার্মের কি কাজ? জিজ্ঞাসা করল রাজীব। নানা ধরনের কোম্পানি আমাদের সাথে কন্ট্রাক্ট করে নানা ধরনের রিপোর্ট বানাবার জন্য। মার্কেটিং, ইনফ্রাস্ট্রাকচার, লেবার পোটেনশিয়াল, ইকোনমিক প্রোফাইল, এরকম নানা ধরনের বিষয়।
সরকারি অফিসের সঙ্গেও আমি কাজ করি। রিসেন্টলি স্টেট গভর্নমেন্টের কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ডিপার্টমেন্ট তনুশ্রী সান্যাল ড্রিমল্যান্ড হোটেলে খুন হয়েছে, আপনি নিশ্চয়ই জানেন। আচমকা প্রশ্নটা ছুঁড়ে দিল রাজীব। এরকম প্রশ্নের জন্য প্রস্তুত না থাকায় সৌমিত্র থেমে গেল। তার মুখের রং হঠাৎ যেন ফ্যাকাশে। রাজীব স্থির দৃষ্টিতে তাকিয়ে। সৌমিত্রের চোখের পলক পড়ল দুবার, তারপর মাথা নাবিয়ে মৃদুস্বরে বলল, কাগজে দেখেছি, কিন্তু দেখুন এ ব্যাপারে। কতদিনের মেলামেশা আপনাদের? সৌমিত্র তাকালো রাজীবের দিকে। রাজীবের তীক্ষ্ণ দৃষ্টি আর কঠিন মুখভাবের সামনে সে যেন অনুভব করল প্রশ্নটা এড়িয়ে যাওয়ার উপায় নেই। 1 বছরের কিছু বেশি, মিনমিনে গলায় বলল সৌমিত্র। আপনি তো প্রায় তনুশ্রীকে ড্রিমল্যান্ড হোটেলে নিয়ে যেতেন। সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। যা প্রশ্ন করছি তার জবাব দিন, ধমকে উঠল রাজীব। গিয়েছি কয়েকবার। গত 5 জুলাই, মানে যেদিন তনুশ্রী সান্যাল ওই হোটেলের 113 নম্বর রুমে খুন হয়, সেদিন হোটেল মালিকের থেকে আমরা জেনেছি আপনি সকালবেলা ওই ঘর বুক করেছিলেন ফোনে এবং বলেছিলেন তনুশ্রী সন্ধ্যে 6টা নাগাদ আসবে, তাকে যেন ঘর খুলে দেয়া হয়, আপনার আসতে দেরি হবে। আমি? কি বলছেন? উত্তেজনায় সৌমিত্র চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। ইম্পসিবল! হোটেলের মালিক পিনাকিরা এসব কথা বলেছে। ইটস এ ড্যাম লাই। বসুন বসুন, শান্ত গলায় বলল রাজীব। ওরকম উত্তেজিত হবেন না। ট্রাই টু কোঅপারেট উইথ আস। উত্তেজিত হব না? আমি সেদিন ড্রিমল্যান্ড হোটেলে ফোনই করিনি। ইনফ্যাক্ট, থেমে গেল সৌমিত্র, মুখ নাবালো। কি বলতে চাইছিলেন বলুন, নরম গলায় রাজীবের। অ্যাবাউট 2 উইকস তনুশ্রীর সঙ্গে আমার কোনো যোগাযোগ ছিল না। কেন? আমি নিজের এই অফিসের কাজে বাইরে গিয়েছিলাম, ব্যাঙ্গালোরে 2 সপ্তাহ। শুধু ব্যাঙ্গালোর নয়, 1 সপ্তাহের মতো দিল্লিতেও ছিলাম। ওখানে আমার এক মামা থাকেন। তার শরীর খারাপ হয়েছিল, মাইল্ড স্ট্রোক মতো। আমার মা বলেছিলেন একবার দেখে আসতে। কবে কলকাতায় ফিরলেন? 5 জুলাই সকালে। 5 জুলাই সকালে? নড়ে চড়ে বসল রাজীব। তার মানে ওই দিন আপনি কলকাতায় ছিলেন? ওই দিনই ফিরেছি। ফ্লাইট লেট ছিল। দমদমে পৌঁছলাম বেলা 10টার জায়গায় 12টায়। তারপর ট্যাক্সি ধরে অফিস এখানে? হ্যাঁ। আপনারা পুলিশের লোক, ক্রাইম ব্রাঞ্চ থেকে এসেছেন, মিথ্যে বলে লাভ কি? তনুশ্রীর সঙ্গে আপনি কত দূর এগিয়েছেন? হোটেলের ঘর বুক করে কাটাতেন যেহেতু ধরে নিচ্ছি আমরা বিয়ে করব ঠিক করেছিলাম, কিন্তু তনুশ্রীর গার্জেন, ওর কাকা, এই বিয়েতে রাজি ছিলেন না। তনুশ্রীর কাকা মানে দেবব্রত সান্যালের সঙ্গে আলাপ ছিল আপনার? ভদ্রলোকের নাম জানি না, তবে আমার এই অফিসে একদিন এসেছিলেন। আপনার অফিস উনি চিনলেন কি করে? বলতে পারবো না, হয়তো তনুশ্রী ঠিকানা দিয়েছিল। এখানে কেন এসেছিলেন উনি? আমার সঙ্গে ঝগড়া করতে। অদ্ভুত লোক, এত ইগো, নিজেকে যে কি ভাবেন উনি। আমাকে বললেন যে তনুশ্রীর সঙ্গে মেলামেশা বন্ধ না করলে উনি আমার পেছনে লাগবেন, আমার কেরিয়ার ডুম করে দেবেন।
মন্ত্রী এবং পুলিশের ভয়ও দেখিয়েছিলেন। ওর নাকি ওপর মহলে অনেক জানাশোনা। আপনি কি বলেছিলেন? আমি বলেছিলাম ব্যাপারটা একপক্ষের নয়, তনুশ্রীও আমার সঙ্গে মিশতে চায়। এসব নিয়ে অনেক কথা কাটাকাটি হয়েছিল, তারপর ভদ্রলোক চলে গিয়েছিলেন। এরপর তনুশ্রীর সঙ্গে আমার আর একবার দেখা হয়েছে। 5 জুলাই দুপুরে কলকাতায় ফিরে সন্ধে অবধি আপনি কোথায় ছিলেন? দেখুন, আমি মিথ্যে বলবো না। হোটেলের মালিককে ফোন করার কোনো প্রশ্নই আসে না। আমার সেদিন অন্য এনগেজমেন্ট ছিল। কি এনগেজমেন্ট? সেটাও বলতে হবে? পুলিশ জানতে চাইলে বলতে হবে বই কি। আমার এক বন্ধুর সেদিন ম্যারেজ অ্যানিভার্সারি ছিল, সেই পার্টিতে গিয়েছিলাম। জায়গাটা কোথায়? 57/B, যোধপুর পার্ক। অসীম তার নোটবুকে ঠিকানাটা লিখে নিল। নীলোৎপল নামের কাউকে চেনেন? আচমকা প্রশ্নটা ছুড়ে দিল রাজীব। নীলোৎপল সেনগুপ্ত? কবি? ঠোঁট বেঁকালো সৌমিত্র। কবিতা লেখে নাকি? হ্যাঁ, ওই লিটল ম্যাগাজিনের কবি। আতলামি করে বেড়ায়। তনুশ্রীকে নিয়ে অনেক কবিতা লিখেছে। সেসব কবিতা আবার পড়তে দিত তনুশ্রীকে। আমরা এসব নিয়ে হাসাহাসি করতাম। এসব ছুটকো কবিগুলো যেমন হয়, ও লোকটাও তেমনি। সুন্দরী মেয়ে দেখলেই তার পেছনে ঘুরঘুর করবে। তনুশ্রীর পেছনেও ঘুরঘুর করত, কিন্তু ও মনে হয় লোকটাকে তেমন পাত্তা দিত না। ভদ্রলোক থাকেন কোথায় বলতে পারবেন? সেটা জানি না, তবে বরানগর কলেজে পড়ায় শুনেছি। তনুশ্রী বলেছিল। বেশ। রাজীব কিছু একটা ভেবে নিল, তারপর বলল, আমাকে না জানিয়ে কলকাতা ছাড়বেন না আপনি? এই নিন আমার কার্ড। ওতে লালবাজারের ফোন নাম্বার এবং রেসিডেন্সির নাম্বার দুটোই দেয়া আছে। এটা কিন্তু খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। নিজের কাজে আমাকে প্রায় কলকাতার বাইরে যেতে হতে পারে। পরশুদিনই ভুবনেশ্বরে একটা কনফারেন্স আছে। আশা করি আপনি আমাদের সঙ্গে সহযোগিতা করবেন, ঠান্ডা গলায় বলল রাজীব।